কম ছিল, 28 ডেজ। ওকে, 28 ডেজ তুমি যখন শুটিং করলে তোমার আম্মু তোমার সাথে ছিল, এরপর তো বাসায় ব্যাক করলে। হ্যাঁ, এরপর বলো, এরপরে একদমই পড়াশোনা বাসার মধ্যে লকড। মানে বাসায় ঢোকার সময় মারটার খাওয়া? না না না, তারাই তো আসলে আমাদেরকে নিয়ে যায়, মানে তারাই আসলে যখন আচ্ছা করে ফেলছোই, রাখতেই তো পারলাম না তোমাকে ধরে, ঠিক আছে এখন বাদ দাও, যেটা করছো শখ পূরণ হয়ে গেছে, এখন বাসায় চলো মা। ওকে, সো ব্যাপারটা এটা ছিল। আচ্ছা, তো অনেক সময় আমরা একটা জিনিস শুনে থাকি, সোশ্যাল মিডিয়ার যুগে আসলে কমেন্টস এর অভাব থাকে না, তো অনেকে এই ধরনের একটা কমেন্ট করে যে জাজ মাল্টিমিডিয়াতে যারা কাজ করেছে এমন নায়িকাদের সমস্যা আছে। কি সমস্যা? এই যে অনেক রসালো কমেন্ট করে, আমি আসলে নিচ্ছি না, ফিল্টার করে বলছি। কি সমস্যা আছে আমি আসলে জানি না, আমাকে তার একটু সমস্যাটা বলো, একটা দুটো সমস্যা বলো। যেমন একটা সমস্যা হচ্ছে যে খারাপ কাজ করছে। আচ্ছা, খারাপ কাজ মানে কি কাজ? মিথ্যা বলে? খারাপ কাজে মিথ্যা হলো খারাপ কাজ? তুমি চাচ্ছ আমি যেন আনফিল্টার্ড হয়ে যায় না? না না, তুমি আমাকে ডিটেইল বলো। আচ্ছা, ডিটেইলটা হচ্ছে অনেকে বলে যে জাজ মাল্টিমিডিয়াতে যারা সিনেমা করছে বা যারা সিনেমার সাথে যুক্ত যে সকল নায়িকারা, তাদের সুগার ড্যাডি থাকে, তাদের বিভিন্ন ধরনের স্ক্যান্ডাল থাকে, প্রোডিউসারদের সাথে সম্পর্ক থাকে। সো এটা কি সত্য? প্রোডিউসারদের তো বলতে ব্যাপারটাই প্রথম কথাটাই ভুল। প্রথম কথাটাই হচ্ছে প্রোডিউসারদের নাই, ওখানে একজনই প্রোডিউসার, সেটা হচ্ছে আব্দুল আজিজ। দ্বিতীয় ব্যাপারটা আমার কাছে যেটা আমার ক্লিয়ার করা দরকার, সেটা হচ্ছে যে জাজ সম্পর্কে মানুষ অনেক ভুল ইনফরমেশন জানে। জাজটা আসলে শুধু আব্দুল আজিজ নিজে চালান না, ওখানে যে এমডি ছিলেন সেটা তার মেয়ে ছিলেন মোহ, এবং তার বয়স আমাদের থেকে একটু সিনিয়র, এবং আমার ইন্টারভিউটাও সেই নিয়েছিলেন। আর থার্ড ব্যাপারটা হচ্ছে আমি যতটুকু জানি জাজ থেকে এখন পর্যন্ত ইন্ডাস্ট্রিতে বেশ ইন্টেলিজেন্ট ট্যালেন্টেড অভিনেতা তারা অভিনেত্রী এনেছেন, এবং তারা আমাদের ইন্ডাস্ট্রিকে অনেক প্রাউড করেছেন। অনেক। এবার হচ্ছে একটা ভিন্ন প্রশ্ন করি, কখনো পূজা চেরিকে নিজের কম্পিটিটর মনে হয়েছে? না, ও আমার খুব ক্লোজ, আমরা আমাদের অন্তত মানতে একবার দুইবার কথা হয় এখনো রেগুলার, এবং ও তো আমার পরে এসেছে, এবং আমার সিনেমাটা, আমি যেই সিনেমাটা করার কথা ছিল পোড়ামন 2 রাফির সাথে, সেটা ও করেছে। এবং আমার পূজা চেরিকেও কখনো যদি এখানে আসে জিজ্ঞেস করে দেখবেন, ও যখন রিহার্সাল করছিল পোড়ামন 2 এর জন্য, তখন আমি ওই রিহার্সাল ফ্লোরে ছিলাম, আমারও রিহার্সাল হয়েছে, বাট সেই সময় আমি আসলে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে আমার ফ্যামিলি আসলে কাজটা করতে দিবে কিনা, এন্ড আমি ইনশিওর করি যে আমি আসলে করব না, তখনই ওটা ফাইনাল হয় সিয়াম এবং পূজা চেরি। বাট প্রথমে আমার এবং রোশানের কাজটা করার কথা ছিল। ওকে, পুরো জুটিটাই পরে চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, যদি পোড়ামন 2 তুমি করতে, তাহলে কি তোমার ক্যারিয়ার অন্যরকম জায়গায় থাকতো? আজকে এখানে যেখানে আছো এখানে থাকতে না? না, এটা আমি কখনো বিশ্বাস করি না। করতে বলতে কোনো বিষয় থাকে না আসলে মানুষের লাইফে, যেটা আসলে তোমার রিজিকে আছে সেটাই হবে। হয়তো বা পোড়ামন 2 আমার রিজিকে ছিল না, জন্য আমি করিনি। সো যেহেতু যেটা আমি করিনি, সেটা নিয়ে আমি কেন আফসোস করব? এবং আমি তো আমার নিজের ইচ্ছাই সিদ্ধান্তটা নিয়েছি, ওটা নিয়ে আমার কোনো আফসোস নেই, এবং যে করেছেন তার জন্য আমি অনেক খুশি। কারণ আমার কাছে মনে হয় যে পোড়ামন 2 পূজা যেভাবে অ্যাক্টিং করেছেন, ওই সময়টাতে আমি যে বিশ্রী অ্যাক্টিং করতাম, সেটা হয়তো আমি করলে জঘন্য হতো ব্যাপারটা, বরং ওই সিনেমাটার জন্য কষ্ট লাগতো আমার। আচ্ছা, তার মানে আমার মনে হয় বেটার হয়েছে যেটা হয়েছে। ফারহান খান একটা সময় বিচ্ছিরি অ্যাক্টিং করতেন। আমি এটা বলবো, কারণ আমি আসলে যেটা পারি না সেটা বলতে আমার কোনো প্রবলেম নেই। আমি আসলেই খুব বাজে অ্যাক্টিং করি এখনো। আই এম ট্রাইং মাই বেস্ট, আমি চেষ্টা করি প্রতিদিন, বাট খুব ভালো অ্যাক্টিং করি না আমি এখনো। আর পূজা চেরি খুবই ভালো অ্যাক্ট্রেস, এই চেষ্টা করতে করতে অনেক ভালো একটা সময় শিখে যাবা, এমনিও এখন অনেক ভালো অ্যাক্টিং করছো। এবার একটু কাজের প্রসঙ্গে আবারও চলে আসি। নাটক বলো বা সিনেমা বলো, বিনোদনে এই জগতে আসলে বিনোদন দেওয়ার জন্যই তো আমরা আসি, কিন্তু এখানে কি এই হাসি তামাশার পাশাপাশি দায়িত্ববোধের কোনো জায়গা আছে, বা আদৌ তোমরা দায়িত্বশীল? দায়িত্ববোধের জায়গা তো অবশ্যই থাকে। আচ্ছা, মানে আমরা আসলে দায়িত্ববোধ যদি না থাকতো, তাহলে তো কাজটা এত ফোকাসড হতাম না। ধরো শুধু কাজ করার জন্য যদি কাজ করতাম, তাহলে অডিয়েন্সের জন্য ভাবতাম না, ইন্ডাস্ট্রির জন্য ভাবতাম না, কাজের জন্য ভাবতাম না। সো দায়িত্ববোধ তো আসলে মানে কাজ শুরু থেকেই করতেছি, সেটা তো আসলে এটাও তো একটা দায়িত্বের মধ্যে পড়ে। শিডিউল ফাঁসানোর কোনো অভিজ্ঞতা আমি কখনো করিনি, এবং আমি খুব টাইম মেনটেন করি। এটা আমার মানে আমার সেটের সবাই জানে, ডিরেক্টররা জানে, এবং তোমরাও মেবি বুঝতে পারছো। আমি আজকে আমাকে 7:30 বলা হয়েছে, আমি একজ্যাক্ট 7:30 আগে ঢুকে গেছি এখানে। আমি খুব টাইম মেনটেন করি, এবং আমার এটা খুব পছন্দ, এবং আমার আশপাশে এটা মেনটেন না করলে বরং আমার বিরক্ত লাগে। সো শিডিউল ফাঁসানোর কোনো প্রশ্নই আসে না। তোমার মানে কারোর জন্য তোমার ফাঁসেনি কখনো শিডিউল? আমার জন্য কখনো কারো ফাঁসেনি, কারোর জন্য আমার
হ্যাঁ মাঝে মাঝে হয়, কো আর্টিস্টরা সামটাইমস লেট করে আসে, বাট অনেকের তো আসলে অনেক ধরনের ঝামেলায় পড়ে যায়, ইস্যুস থাকে, ইটস ওকে। না যে সিগনেচার অমুক মানুষটা থাকলে লেট করবে এমন কেউ আছে সেটা? না না, এটা আমি এখনো পর্যন্ত ওরকম কাউকে ফেস করি নাই বা হয় নাই আমার সাথে। ওকে, আজকে কি শিখেছো গাড়িতে? হ্যাঁ গাড়িতে। তুমি কি আমাকে এখন জিজ্ঞেস করবে গাড়িটা কে কিনে দিছে? হ্যাঁ, বিকজ মানে আমি এটা শুনেছি যে জাজে কাজ করলে আজিজ ভাই গাড়ি কিনে দেয়। আচ্ছা, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, যে আমার জাজে যখন কাজ করেছি তখন আমার কোনো গাড়ি ছিল না। গাড়ি মানে আমার